হ্যামিল্টন সাহেবের বাংলো। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে এসেছিলেন। লাঞ্চের মাটন, ম্যানগ্রোভ অরণ্য, ইলিশ মাছ দেখে লোভ সামলানো যায় কি? অনেকগুলো হরিণ বসে রয়েছে দেখো। আজ 10ই আগস্ট 2025 সকাল 8:28 শিয়ালদা থেকে উঠে পড়লাম ক্যানিং যাওয়ার ট্রেনে। এই ট্রেনটা সপ্তাহের প্রতিদিন শিয়ালদা থেকে সাউথ সেকশন থেকে ক্যানিং এর উদ্দেশ্যে রওনা হয়। আজ আমাদের গন্তব্য সেই বাঘের দেশ সুন্দরবন। সকাল সকাল শিয়ালদা থেকে মোটামুটি ট্রেন এরকমটা ফাঁকাই থাকে, যদিও যত বেলা গড়াবে তত কিন্তু ট্রেনে ভিড়টা হয়ে যাবে। শিয়ালদা স্টেশন থেকে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছালাম ক্যানিং স্টেশন। এবার এই ক্যানিং থেকেই আমাদের যে ট্যুর অপারেটর তারা কিন্তু নিয়ে যাবে ওই সোনাখালী ঘাটের দিকে। সুন্দরবনে এই মুহূর্তে চলছে ইলিশ উৎসব, আর আমাদের ট্যুর অপারেটর হচ্ছে হলিডে ডেস্টিনেশন। এই হলো আমাদের অটো, আর এই সাইনদা রয়েছে অফিসের ম্যানেজার। নমস্কার দাদা। তো মোটামুটি সোনাখালী যেতে কতক্ষণ টাইম লাগবে? 20 থেকে 25 মিনিট লাগবে। এই অটোতেই আমরা এখন যাব, যেটা একদম স্টেশন থেকে একদম কাছে, এখানেই দাঁড়িয়ে। অটো থেকে যেতে যেতেই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেটা কিন্তু দেখা যাচ্ছে। ক্যানিং স্টেশন থেকে মোটামুটি 20 থেকে 25 মিনিট দূরত্বে আমরা চলে আসলাম এই মুহূর্তে সোনাখালী ঘাট। আর এই সোনাখালী ঘাটেই আমাদের জন্য অপেক্ষা করছে এই বোট, যেই বোটে করে আজকে আমাদের গন্তব্য সুন্দরবনের গভীর অরণ্য আর বিশাল যে জলরাশি, সেই জলরাশি। এই হলো আমাদের আজকের রথ বলা যেতে পারে, বা যাই বলো না কেন, এমবি বাবুসোনা। ঠিক আছে, তো এই বাবুসোনা করেই আমরা যেতে চলেছি সুন্দরবনের ঘন অরণ্য দেখতে। চলো তাহলে প্রবেশ করা যাক আর আজকের যাত্রা শুরু করা যাক। আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হবে, তার কারণ এখানে এরকম স্লিপারিও রয়েছে এই জায়গাটা। সুন্দরবনের মানুষের কাছে এটাই কিন্তু জীবন জীবিকার একমাত্র একটা জায়গা, তার জন্য ওরা এই বোটের এই সামনের অংশটাকে প্রত্যেক দিন ধোয়ায় এবং প্রত্যেক দিন পুজো করে এই জায়গাটা। সকাল 11:10 আর আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এখান থেকে কিন্তু বোট ছেড়ে দিল। এখন ধীরে ধীরে লঞ্চ এগিয়ে চলছে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোগল নদী, এটা হচ্ছে হোগল ব্রিজ। এই ব্রিজের তলা দিয়ে যখন যায় বেশ ভালো লাগে। আমি এর আগেও সুন্দরবনে এসেছি, আর এবার এই ইলিশ উৎসবের সময়টাতে আমি আসলাম সুন্দরবনে। আবার এই মানে বেঁধে যেতে পারে আর কি ব্রিজের মধ্যে, সেটার জন্য একজন দেখতে পাচ্ছি আমি দাঁড়িয়ে রয়েছেন বাঁশ নিয়ে একটা। ঠিক আছে, দেখা যাক বাঁধে কি নাকি। না, কোন রকম কোনো সমস্যা হয়নি, নাহলে উনি ওই বাঁশটা দিয়ে আর কি ছাড়িয়ে দিতেন। সকালের যে ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্ট অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে লুচি, আলুর দম আর হচ্ছে মিষ্টি। টাইমে যাবো আর যে টাইমে আসবো আপনাদের নিয়ে যাচ্ছি, মানে ফুল জল রয়েছে, ভরা জল, আর যখন ফিরবো তখনও ভরা জল থাকবে। ওই জন্য করে আপনাদের কিছু আমি বলে বুঝাতে পারবো না। এবার আমাদের এখানে চলে আসলো, এটা কি চিংড়ি, তাই তো? হ্যাঁ, চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছের জায়গায় কখনো কখনো আমোদি মাছও থাকে অ্যাকচুয়ালি। তো ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি, মানে নেক্সট যে ডেস্টিনেশন সেইখানটাতে, অর্থাৎ হ্যামিল্টনের বাংলো, সেইখানটাতে আমরা যাচ্ছি। আর খেতে খেতে এই যে ব্যাপারটা সেটা হবে। এখানেই ওই হ্যামিল্টন বাংলোটা রয়েছে, এখানে কিন্তু সমস্ত বোটগুলো রয়েছে। এদিকে দেখো, এই বোটটা ঘোরানো হচ্ছে। ঠিক আছে, জলের ফোর্স দেখেছো নিচে ঘোরাচ্ছে, যেহেতু সেটা কারণের জন্য। 1:45 বাজে আর এখন আমরা এসে পৌঁছালাম। এবার আমরা আগের দিকে হ্যামিল্টনের বাংলো দেখতে যাচ্ছি। এই হলো হ্যামিল্টন সাহেবের বাংলো। যদিও ওপরে এখন আর উঠতে দেয় না, আগে উঠতে দিত, এখন আর উঠতে দেয় না। এখানে পুরোপুরি লক করা রয়েছে, মানুষজন ছবি তুলছেন এই সিঁড়ি দিয়ে গিয়ে ওপরটাতে। এখানটাতে একটা এরকম ছোট্ট মতো জলাশয় রয়েছে এইখানটাতে। এই মানে কচুরিপানা একদম ভরে গেছে এই জায়গাটা পুরোপুরি। তো সুন্দরবন ট্রিপে আসলে এই জায়গাটা মাস্ট মানে ঘুরবে তোমরা। পরবর্তী ডেস্টিনেশনে পৌঁছে গেলাম বেকন বাংলো, গোসাবা, সাউথ 24 পরগনা। এখানে ঢোকার জন্য 10 টাকা
টিকিট ফি লাগে। ভিতরটা খানিকটা ঠিক এরকম। এই হলো আসল যে বাংলো, হ্যাঁ, রবীন্দ্রনাথের যে বেকন বাংলো। এখানে মানুষজন ভিতরে ঢুকে ছবি তুলতে পারে। সামনের অংশটাতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি। জায়গাটা খুবই সুন্দর, মানে সুন্দর করে সাজানো গোছানো। এখানে একটা সুন্দর ফোয়ারার মতো রয়েছে এখানে। আর মূর্তিগুলো কিন্তু খুব দারুণ দারুণ এখানে মূর্তিগুলো রয়েছে। ধীরে ধীরে চলো এগিয়ে যাই রবীন্দ্রনাথের আসল যে বাংলো বাড়িটি সেখানে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালের 30 থেকে 31 ডিসেম্বর এই বাংলোতেই অবস্থান করেছিলেন। এটা টোটালটা কিন্তু এরকম কাঠের তৈরি, সিঁড়ি থেকে শুরু করে এই পুরো ব্যাপারটাই এখানে কাঠের। মানুষজন এই জানলার ভিতর থেকে দেখছে, কিন্তু ভিতরে কিছুই নেই। দেখো ভিতরটা পুরোপুরি ফাঁকাই রয়েছে। এখন তো এরকম কাঠের তৈরি বাংলো বলা যেতে পারে দেখাই যায় না। বিশ্বকবির মতো একজন ব্যক্তিত্ব, তিনি এখানে অবস্থান করেছিলেন। বুঝতেই পারছো কতটা স্পেশাল, কতটা বিশেষ এই জায়গাটা। হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুর একসাথে বসে রয়েছেন। এই হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণেই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে এসেছিলেন। চলে আসলাম আবারও লঞ্চে। তবে দেখতে পাচ্ছ লঞ্চটা কিন্তু এরকম হেলে রয়েছে একটা সাইডে। তো যখনই তোমরা আসবে তখন দুই সাইডে ব্যালেন্স করে থাকতে হবে, নাহলে কিন্তু অনেক সমস্যা করতে পারে। সুন্দরবনে আসলে এই যে দৃশ্য, অর্থাৎ আশেপাশের যে লঞ্চগুলি, সেগুলোর এরকম আসা যাওয়া আনাগোনা এগুলো কিন্তু লেগে থাকে। একটার সাথে আর একটা লঞ্চের এই যে কে আগে যাবে এই ব্যাপারটাও কিন্তু থাকে। আর এবার আপনাদেরকে এই মানে ইন্টেরিয়ার পোর্শনটা সেটা একটুখানি দেখাই। এখানে টোটালটা মানে খাবার দাবার যে আয়োজন সেটা হবে। এখন বাজে হচ্ছে 2টো বাজতে যায় এখন। এই জায়গাটাতেই টোটালটা হয় খাওয়া দাওয়া। আমি প্রথমে সৌভিককে জিজ্ঞেস করবো, সৌভিক প্রথমবার এসছে, সৌভিক কেমন লাগছে এখন অব্দি এক্সপেরিয়েন্স? হলিডে ডেস্টিনেশনের ফার্স্ট ইমপ্রেশন কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর কিছুক্ষণের পরে খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়ার স্মেলটা আসছে না, খুবই লোভ লাগছে আর কি। লোভ লাগছে। রবীন্দ্র এর আগে এসছে, যদিও সেটা অন্য কাজে এসছে, এইভাবে ট্যুরের কাজে এসেছিলাম। তো ওই কি বলবো, হলিডে ডেস্টিনেশন যা দেখিয়ে দিচ্ছে আমাদের এবং যতটা আপ্যায়ন করছে সত্যি খুব ভালো লাগছে আমার। এবং সব মিলিয়ে এটা অসাধারণ। মানে দেখো, পাহাড়ে থাকলাম, মন্দিরে থাকলাম, তোমার সমুদ্রে থাকলাম, এখন কিন্তু নদীতে আছে। মানে তুমি ভালো করে ভাবো তো, প্রত্যেকটা অভিজ্ঞতা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় চলছি, সুতরাং সব মিলিয়ে অসাধারণ। এবং পুজোর আগে এবার চলুন আপনাদেরকে নিচটা একটুখানি হালকা করে ডিটেলে দেখানোর চেষ্টা করি। এখানে খুব সাবধানে যেতে হয়, তার কারণ মাথায় লেগে যেতে পারে কোনো কারণে। ওয়াশরুমটা রয়েছে, এই হলো ওয়াশরুম। এই জায়গাটাতে বেসিক্যালি ব্যাগগুলোকে রাখে। আর মেশিনটা রয়েছে এখানে ওদের। আর রান্নাঘরটা হচ্ছে এটা, এখানটাতেই সমস্ত রান্নাগুলো হয়। দেখো ভাত রান্না করে এখানে কিন্তু ভাত ইয়ে করছে, ঠিক আছে? সমস্তটা রান্না এর মধ্যেই হয়ে থাকে। আর নিচের এই জানলাগুলোর এখান থেকে বাইরেটা দেখতে খানিকটা ঠিক এরকম লাগছে, চারদিকে খালি জল আর জল, আর কিচ্ছু নেই। দুপুর হয়ে গেছে আর এই হলো আমাদের লাঞ্চের টেবিলে লাঞ্চ চলে এসছে। দুপুরের খাবার দেখতেই পাচ্ছ, একদম পুরো রাজকীয় আয়োজন। প্রথমে একটুখানি দাদা বলবে আমাদেরকে যে কি কি থাকে, একটুখানি বলে দাও তুমি। ভাত, ডাল, ভাজা, সবজি, আর ইলিশ মাছের দই ইলিশ, আর চিংড়ি মাছের মালাইকারি। এটা কি চাটনি পাপড়? এই যে 2 days 3 night যেটা হচ্ছে, হ্যাঁ না 3 night 2 night 3 days 2 night 3 days। তো এর মধ্যে এই প্রত্যেকদিন কি চেঞ্জ হয়? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকদিন মেনু চেঞ্জ হয়। আচ্ছা, এটা কি তোমরা এখানের যে বাজার সেই বাজার থেকে? হ্যাঁ, এই বাজার থেকেই কেনা সব কিছু। এবার তোমাদেরকে একটুখানি ডিটেলে দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছ ইলিশ মাছ, চিংড়ি মাছের মালাইকারি বললে, তাই তো? হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি। আর এদিকে একটা শাক রয়েছে, বেগুন দেখতে পাচ্ছি, আর ভাত ডাল এগুলো তো দেখতেই পাচ্ছি, পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে। সবথেকে বড় কথা এই যে মানে পুরো মাটির যে পাত্র, তার মধ্যেই ব্যাপারটা পুরোপুরি, এই জন্য দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, আমার বিয়ে হয়নি সেটা তোমরা সবাই জানো, কিন্তু জামাই ষষ্ঠী পালন করতে এসেছি কোথায় না বাঘের দেশে সুন্দরবনের জামাই ষষ্ঠী। আর এই এত যে রাজকীয় আয়োজন, সেটা দেখেই আমার মানে জিভের জল জাস্ট চলে আসছে। মানে এত সুন্দর করে পরিপাটি করে সাজানো ব্যাপারটা দেখে সত্যি মানে এখানে এসে এই ব্যাপারটা দেখলেই তোমার অর্ধেক খাওয়া সেটা কিন্তু মিটে যাবে। আপনাদেরকে বলে রাখি, আমি
অনেকদিন আগেই এই মাটির পাত্রে খেয়েছি, তারপরে এখন আবারও খাচ্ছি মাটির পাত্রে। খাওয়ার একটা আলাদাই স্বাদ রয়েছে। কিন্তু এরকম বড় বড় ইলিশ মাছ, ঠিক আছে, মানে কি বলবো, আমি সৌভিকের ওখানে আছে একটা, ঠিক আছে, পাতে। সৌভিক বলছে যে খাবো কি খাবো না ঠিক নেই, আমি বলছি তাহলে আমি নিয়ে নিই, এই হলো ব্যাপার। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এরকম বড় বড় ইলিশ মাছ, সাথে সাথে বড় বড় চিংড়ি, বুঝতেই পারছো এরকম ব্যাপারটা হচ্ছে। কিন্তু ব্যাপারটা কতক্ষণে মুখে দেবো সেটা অপেক্ষা এখন। তো যাই হোক, এখানে খাবার দাবার দারুণ টেস্টি, হেভি টেস্টি, একদম বাড়ির মতো রান্না ঠান্না, খেয়ে তৃপ্তি পাবে। সুন্দরবন ইলিশ উৎসব মানে কিন্তু এখানকার ইলিশ, চিংড়ি, আর রাতেও যেটা থাকবে সেটা তো তোমরা দেখতেই পাবে। পুরো একদম জমে গেছে ব্যাপারটা। আর একটা পছন্দের জিনিস চলে এসছে, সেটা হচ্ছে চাটনি, পুরোপুরি আম দিয়ে না, এটা আমের চাটনি। খাওয়া দাওয়া শেষে এখানে দাঁড়িয়ে রয়েছে, একটু হাওয়া খাচ্ছি। আর এই বড় বড় যে জাহাজগুলো এখান থেকে যাচ্ছে, এই একটা জাহাজ, পরে আরও একটা জাহাজ রয়েছে। খাওয়া দাওয়ার পরে তোমার যদি মনে হয় একটুখানি বসি বা একটুখানি শুই, সেটাও কিন্তু সম্ভব। এই যে নিচে যে জায়গাটা ব্যাগগুলো রাখা থাকে, সেখানেই তুমি একটুখানি রেস্ট নিতে পারো। আমরা এখন এখানেই চলে আসলাম একটু রেস্টটা নিতে। তবে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু চার্জ দেওয়ার জন্য, মানে মোবাইল চার্জ দেওয়ার জন্য কোনো জায়গা নেই। তোমাদেরকে সেই সন্ধ্যাবেলাতে গিয়ে এই হোটেলে চার্জ দিতে হবে। এটার জন্য অবশ্যই পাওয়ার ব্যাংক, সেটা তোমার সাথে থাকা জরুরি। এবার দেখো চলে আসলো পেয়ারা, ভাই এটা বড় দেখে দে না। তো এখানে খাওয়ার কোনো রকম কোনো সমস্যা নেই, সব দিক থেকে একদম এ ক্লাস। আফটার এ লং জার্নি আমরা এসে পৌঁছালাম কোথায়? পাখিরালয়। এইখানেই মোটামুটি যত মানে তোমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যারা অপারেটর রয়েছে, এইখানেই তোমাদের যে হোটেলের ব্যবস্থা তারা করে থাকে। একের পর এক লঞ্চ এখানে কিন্তু আসছে, মানে টোটাল জার্নি করার পর এখানেই দাঁড়ায়। দেখো কত সুন্দর লাগছে এই বিকেল বেলার টাইমটাতে। এই মুহূর্তে বাজে ঘড়িতে 4:30। আর এদিক থেকে একটা লঞ্চের যে মানুষজন তারা আসছেন, এদিক থেকে আসছেন, দারুণ লাগছে। আর আজকে আকাশটাও যেন কোথাও না কোথাও দারুণ সুন্দর। পাখিরালয়ে নেমেই তোমরা দেখতে পারবে মা বনবিবির মন্দির, যেখানে কিন্তু প্রত্যেক দিন পুজো হয়। এখানকার মানুষদের আরাধ্য দেবতা এই বনবিবি, তাদের যে পুজো এখানে কিন্তু হয়েছে আজকেও। এই হলো আমাদের হোটেল শ্রেয়া। 4-5টা টনি দেখাই, এরকম দুই পাশে জল জমে রয়েছে। আমরা জানি যে বর্ষায় সুন্দরবনে এই অধ্যুষিত এলাকাতে কিন্তু জল জমে থাকে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা, আমাদের রয়েছে ফার্স্ট ফ্লোরে। এই হলো 212 নম্বর রুম। রুমের ভিতরে ঢুকতে আমি দেখতে পাচ্ছি যেটা 2টো বেড রয়েছে, তো 4 জন অনায়াসে এখানে শুতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছি টি টেবিল রয়েছে, সাথে যেগুলো থাকে ম্যান্ডেটরি, মানে সাবান, তারপরে টাওয়াল, এগুলো তো রয়েছে। একটা জলের বোতল সেটা দিয়েছে এখানে। মোট কথা রুমটা কিন্তু বেশ অনেকটাই বড়। আর এটা নন এসি রুম। তোমাদেরকে দেখাই, বাথরুম আমি পরে দেখাচ্ছি। এখানে একটা জানলা রয়েছে, মানে যদি কারো সাফোকেশনের সমস্যা থাকে, মানে যদি রুমের মধ্যে সাফোকেশনের সমস্যা থাকে, তার জন্যই এই জানলাটা দেওয়া। বাইরের অংশ থেকে পুরোপুরি যে গ্রাম্য দৃশ্য সেটা দেখা যাচ্ছে। একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে ঘরের মধ্যে। এই হলো টোটাল ব্যাপারটা। মানে আমার কিন্তু বেশ ভালো লাগলো টোটাল এই রুমের ভিতরের যে কন্ডিশন। মানে আগামী 2 দিনের জন্য কিন্তু আমরা এই রুমেই থাকবো, যদিও রাতের বেলা থাকি। মানে সুন্দরবন ট্যুরের যেহেতু আমরা এসছি, সকালবেলা ওরা নিয়ে যাবে। এই দেখো এখানে কিন্তু উকি মারছে আর একজন, ঠিক আছে, উকি মেরে মেরে দেখছে। বল কেমন লাগলো বল? ভালো, এমনি পরিবেশটাও ভালো, চারদিকে বেশ দারুণ পরিবেশ। 2 দিন পুরো একদম জমিয়ে মজা হবে, আড্ডা হবে, আর সব থেকে বড় কথা ক্লিন অ্যান্ড ক্লিয়ার, যেটা অনেক জায়গায় থাকে। আচ্ছা একটা জিনিস, বাইরেটা একটু দেখে। হ্যাঁ, বাইরেটা তোমাদেরকে দেখাই। বাইরেটা খানিকটা ঠিক এরকম, একটা এরকম গার্ডেন এরিয়া রয়েছে টোটালটা। এরকম একটা ব্যালকনি, যে ব্যালকনিতে তোমরা বসে থাকতে পারবে বা আড্ডা মারতে পারবে। হ্যাঁ, গাছে পেয়ারা হয়েছে। তো যাই হোক, একটা এরকম সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশের মধ্যে থাকার যে এক্সপিরিয়েন্স সেটা তোমরা দেখতেই পারবে। বাথরুমটা রয়েছে হচ্ছে এটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, শাওয়ার টাওয়ার সবকিছুই এখানে অ্যাভেলেবেল। হয়ে গেছে বিকেল, আর তাই জন্য চলে আসলাম একটুখানি বাইরে। আর এই যে জায়গাটাতে রয়েছি আমরা, এরকম একটা জায়গা রয়েছে, একটা লং প্লেস রয়েছে, দেখতে পাচ্ছ সবাই ছবি টবি তোলে এখানে দাঁড়িয়ে। এখানে মানে আসে মানুষ, প্রকৃতির একদম সাথে মিলে যায়। তার কারণ এই দিগন্ত বিস্তৃত জলরাশি, তার মধ্যে এরকম যে বোটগুলো সেটা রয়েছে, হাওয়াটাও বেশ ভালো দেয়।
ইভিনিং স্ন্যাক্সে রয়েছে হচ্ছে চাউমিন, সাথে সাথে আমরা তো কফি খেয়েইছি, 3 জনের চাউমিন অলরেডি টেবিলে দিয়ে দিয়েছে। স্ন্যাক্স নিয়ে আমরা একটুখানি বাইরে চলে আসলাম, আবারও মানে একটু আগে বাইরে গেছিলাম, আবারও বাইরে আসলাম। এখন পুরোপুরি অন্ধকার, তার মধ্যে কারেন্টটাও চলে গেল, আর রাতের আলোয় আলোকিত হয়েছে, মানে চাঁদের আলোয় অ্যাকচুয়ালি এই জলের ওপর পড়েছে চাঁদের আলোটা, দারুণ লাগছে দেখতে। আমি জানি না তোমাদের কিরকম লাগছে ফ্রেমটা, আমার কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। সামনে একটা এরকম লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাটাতে জল এই মুহূর্তে নেই। আমরা চলে আসলাম রাতের খাবার খেতে, কি আছে দেখিয়ে দিই। এই হলো রাতের খাবার, মানে ভাত, পটল আলুর তরকারি, চলে এসছে মাটন। এই হলো মাটন, এটা কিন্তু একবারই, হ্যাঁ মানে আর দ্বিতীয়বার এটা নিয়ে হবে না। কি সবই কেমন লাগছে বল? ভালো ভালো রান্না বান্না কেমন? ঘরোয়া খাবার, কোনো অসুবিধা নেই। রমনদা দুর্দান্ত, দারুণ রান্না। গুড মর্নিং সবাইকে। আজ সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন, আর সুন্দরবন আর এই দ্বিতীয় দিনে আমরা ঘুম থেকে উঠে সবাই এই মুহূর্তে চলে এসেছি কোথায় দেখো, একদম পুরো যে ঘাটটা, যে ঘাটটা থেকে ছাড়ে মানে ফেরি ছাড়ে, সেখানে চলে এসেছি। আমাদের মতো আরো অনেকেই চলে এসেছে এখানে। নির্ধারিত সময়ে আজকে আমাদের যে লঞ্চ সেটা কিন্তু ছেড়ে দিল, এবং আমরা যে আজকের যে গন্তব্য সে গন্তব্যে পৌঁছাবো। চলে আসলাম আমাদের প্রথম যে স্পট আজকে, সজনেখালি টাইগার রিজার্ভ, সেখানে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো লঞ্চ এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এই জায়গাতে এদের থেকে কিন্তু সাবধান, এরা কিন্তু চশমা টশমা তুমি পরে থাকলে নিয়ে চলে যাবে। এই দেখো বুড়ি বাচ্চা একটা ভিতরে ঢুকে কি করছে। আচ্ছা, এখানে এই জলাশয়ের মধ্যে গোসাপ দেখতে পেলাম, এই দেখো মুখ বাড়িয়ে রয়েছে। এখন ওয়াচ টাওয়ারের ওপরে রয়েছে, এখান থেকে দেখানোর চেষ্টা করি। ওপরটা এই ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, সাথে সাথে এই জায়গাটা দেখতে পাচ্ছ মিষ্টি জল, এই মিষ্টি জলেই কিন্তু বিভিন্ন প্রাণীরা আসে। এখানে টোটালটাই এই নেট দেওয়া রয়েছে, ঘিরে রাখা রয়েছে, মিষ্টি জলে এসে তারা এই জল পান করে। যেহেতু এই এলাকায় মিষ্টি জল পাওয়া যায় না, পুরো লবণাক্ত জল, তাই মিষ্টি জলের লোভে তারা আসে। কুমির শুয়ে এখানে রেস্ট করছে, দেখো। আমাদের দ্বিতীয় দিনের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে নান, এদিকে তোমার কাবলি ছোলার ঘুগনি, আর একটা রসগোল্লা। সকাল সকাল গরম গরম নান আর এরকম যদি খাবার পাওয়া যায় তাহলে কিন্তু পুরো সকালটাই জমে যায়। শুরু হলো সুন্দরবন ইলিশ উৎসবে না, আপনার মানে খাবার দেখলে পাগল হয়ে যাবে। যেরকম আমি এখানে তৃপ্তি করে খেতে এসেছি, খাবো, ম্যানগ্রোভ অরণ্য এদিকে দেখবো, যদি বাঘের দেখা মেলে তাহলে ব্যাপারটা পুরো আলাদা। এই যে যেতে যেতে যাওয়ার পথে এই যে খাড়িগুলো রয়েছে, এগুলো কিন্তু মানে এখান থেকে বাঘ আসতে পারে। এখানে দেখতে পাচ্ছ জাল দেওয়া রয়েছে, যাতে এই দিকে এসে কোনো রকম কোনো অ্যাটাক না করতে পারে, সেটার কারণের জন্যই এরকম ভাবে জালটা দেওয়া। দ্বিতীয় দিনে আমাদের দ্বিতীয় স্পট সুদর্ণখালি সেকেন্ড টাওয়ার। এখানে প্রথমেই রয়েছে বনবিবির একটি মন্দির, এবং এখানে মানুষজন পুজো দিয়ে থাকে। বনবিবিকে কেন পুজো করা হয় এবং পুরো বিষয়টা এখানে কিন্তু লেখা রয়েছে, তোমরা পজ করে অবশ্যই পড়তে পারো। এই সেকেন্ড টাওয়ারে এমন একটি জিনিস তোমাদেরকে এবার দেখাচ্ছি, যেটি প্রায় 30 থেকে 40 বছর আগের। এই যে দেখতে পাচ্ছ এই ভেসেলটি টোটালটা, এটা কিন্তু এখন আর ইউজ হয় না, মানে যেহেতু নতুন জরাজীর্ণ অবস্থা এখানেই রয়েছে। এখানে অনেক ধরনের ম্যানগ্রোভ জাতীয় গাছ রয়েছে, তার মধ্যে এই যে হেতাল গাছ, সেটা আমি বলি, বাঘের যখন ব্রিডিং এর সময় হয় তখন কিন্তু এই হেতাল গাছের বনে তারা আসে, কেননা এখান থেকে বোঝা যায় না, কেননা এই গাছের পাতাগুলো এমনই হলুদ হলুদ হয়ে যায়, ডোরা কাটা টাইপসের হয়ে যায়। এখানে যে ওয়াচ টাওয়ারটি আছে সেখান থেকে উপরের দৃশ্যটা খানিকটা দেখাই। এই টোটাল ম্যানগ্রোভ অরণ্য এবং জলরাশি রয়েছে এখানে। লঞ্চে এসেই দেখলাম হাতের মধ্যে আমাদেরকে দিয়ে দিল লোটে মাছের ফ্রাই। চলে এলাম পরবর্তী ডেস্টিনেশন দোবাকি। এবার এখানেও অনেক কিছু দেখার আছে, বাকি যে লঞ্চগুলো সেগুলো কিন্তু এদিক ওদিক দিয়ে পার করছে, এদিকেও দেখো লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। এই হলো দোবাকি ক্যাম্পের রাস্তা, চলো ভিতরটাতে ঢুকে যাই। অনেক টুরিস্ট তারা কিন্তু রয়েছে এখানে। এই জায়গাটাতে এরকম আমরা রয়েছি খাঁচায়, এবং বন্য প্রাণীরা এদিকে ওদিকে রয়েছে। যদিও আমি যখন লাস্ট টাইম এসেছিলাম এরকমটা
পুরোপুরি জলে ভরা ছিল না, এখন এই বর্ষার কারণে টোটালটাই জল জমে আছে। দেখতে কিন্তু ভালো লাগছে, মানে এবং সেই ওদিকে রয়েছে টুরিস্টরা, বেশ ভালো লাগছে দেখতে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে এইদিকে বেশ কিছু বক দেখছি, আর এই দিকের অংশটাতে অনেকগুলো হরিণ বসে রয়েছে। দেখো গাছে ওই গাছে ফাঁকটা দিয়ে সামনে ওই লম্বা করে দেখা গেছে কুমির, সবার মধ্যে উত্তেজনা। দেখো দেখো কুমির দেখা গেছে, কুমিরটা যাচ্ছে, দেখো কুমিরটা যাচ্ছে, বিশাল বড় কুমির এখানে। কুমির দেখেছি কিন্তু সুন্দরবনের কুমির দেখলি ছবি, কুমির দেখেছিস? হ্যাঁ দারুণ দারুণ, এখন গাছের ওখানে ঢাকা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানটাতেই ছিল। আর এটা হচ্ছে নদীর মিলন স্থল, ঠিক আছে? এখানে জলের স্রোতটা অনেকটা হাই, যেহেতু এটা মোহনা এরিয়া, সেটার জন্য অনেকগুলো নদীর মিলন স্থল এখানে রয়েছে। ওই দূরে দেখা যায় নৌকা থেকে শুরু করে সবাই মাছ ধরছে এখানে। এখানটাতেই অ্যাকচুয়ালি মোহনাতেই মাছ ধরে। 2:30 বেজে গেছে আর দাদা নিয়ে চলে এসেছে আজকের দুপুরের খাবার। হ্যাঁ দাদা, কি রয়েছে আজকে দুপুরে বলো দেখি? ভাত, ডাল, আলু ভাজা আর সর্ষে পাবদা, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর ইলিশ মাছের ঝোল। এটা প্রত্যেকদিন তো চেঞ্জ হবে? চেঞ্জ হয়। বেশ, কালকে ছিল দই ইলিশ, আজকে সর্ষে ইলিশ। বেশ, এই হলো দেখতে খানিকটা থেকে এরকমটা লাগছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজানো গোছানো মাটির পাত্রে, কালকের মতোই মাটির পাত্রে রয়েছে সবটাই। দাদা বলে দিল এই ব্যাপারগুলো। এই এটা কি, এটা ইলিশ মাছ তো? হ্যাঁ, সর্ষে ইলিশ আর সর্ষে পাবদা দুটো একসাথেই। ব্যাপারটা সর্ষে মাছ দিয়ে, সর্ষে যারা খেতে ভালোবাসো, আমরা তো বাঙাল, আমরা খেতে ভালোই বাসি, বুঝতেই পারছো। খুবই সুন্দর করে ব্যাপারটাকে কিন্তু এরকম ভাবে সাজানো গোছানো। তবে আমি একটা জিনিস বলি, কচু শাক আমি মানে বাড়িতে খুব একটা খাই না, ইলিশ মাছ দিয়ে থাকলে অবশ্যই ভালো লাগে খেতে। তো যাই হোক, চলো খাওয়া এবারে শুরু করা যাক। বন্ধুরা, খাওয়া তো শুরু করে দিলাম। রমেনদা যেভাবে শুরু করলো যে বাংলায় আমার সর্ষে ইলিশের গানটা দিয়ে, সাথে আমার এই জামাই ষষ্ঠীর আয়োজন, তাই তো রমেনদা? বিষয়টা কেমন লাগছে রমেনদা? দুর্দান্ত লাগছে। সব থেকে বড় কথা খাওয়া দাওয়া, বিশ্বাস করো এত টেস্টি খাবার, এত টেস্টি খাবার, মানে জাস্ট অসাধারণ। দেখো কত বড়, জ্যান্ত না মরা, তাই জন্যই ধরে আছি, জ্যান্ত থাকলে জীবন ধরতে পারতাম না। জাস্ট অসাধারণ ইলিশ মাছটা, মানে দেখতেই পাচ্ছ, মানে সর্ষে ইলিশ মানে বাঙালির কাছে একটা প্রিয় জিনিস। সব থেকে বড় কথা রংটা দেখেই না মানে প্রেমে পড়ে যায়। হ্যাঁ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানে আমি কিন্তু এখানে বলছি জীবের প্রেম, এই জীবের প্রেম, ঠিক আছে? আমি ঈশ্বরের সেবা করছি এইভাবে করেই, এই মাছকে টপাক টপাক করে খেয়ে, ঠিক আছে? তোমরা কিন্তু এসো, সবকিছু কিন্তু ছবিতে বোঝাতে পারবো না, আসতে হবে, ঘুরতে হবে, সুন্দরবনকে উপভোগ করতে হবে। পেয়ে গেছি হাতের মধ্যে, টপ টপ করে সর্ষে পড়ছে, মানে সর্ষের ঝোল পড়ছে, আর এদিকে ইলিশ রয়েছে, বড় সাইজের একটা পেটি রয়েছে। ইলিশ মাছ দেখে লোভ সামলানো যায় কি? আদৌ যায় না, তো তাই জন্য আমি আর লোভ সামলাতে না পেরে শুরু করে দিই খাবারটা। লাঞ্চের পরে কালকে ছিল পেয়ারা আর আজকে হচ্ছে মৌসম্বি। ঘড়িতে সময় এখন 4টে আর আমরা এসে পৌঁছালাম আবারও পাখিরালাতে। দ্বিতীয় দিনে এই 4টের সময় এসে পৌঁছালাম। এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া খেতে খেতে এখানে এই যে তোমার নৃত্য হবে, সেটা আমার শুনবো, একটা প্রোগ্রাম হবে এখানে। এটা বেশ ভালো লাগে, আদিবাসী সম্প্রদায়ের যে নাচ সেটা হয়। পৌনে 10টা বাজে আর আমরা খাবার টেবিলে সবাই বসে পড়েছি। আজকের মেনুতে রয়েছে যেটা সেকেন্ড ডেজের মেনুতে ফ্রাইড রাইস, এদিকে আলুর দম আর রয়েছে চিলি চিকেন। আমি জাস্ট একটু আগে স্নান করে আসলাম, কেন চুলগুলো উড়োনারাও রয়েছে। চিলি চিকেনটা দেখাই তোমাদেরকে, চিলি চিকেনটা চলে এসেছে অলরেডি। এই হলো চিলি চিকেন। আমি একটু ঝাল ঝাল বেশি খাই আর ব্যাপারটা কিন্তু সেরকমটাই হয়েছে।
খুব ভালো লাগছে খেতে। সুপ্রভাত। আজ সুন্দরবন সফরের অর্থাৎ ইলিশ উৎসব যে আমরা এসেছিলাম, ইলিশ উৎসবে, সেই ইলিশ উৎসবের তৃতীয় এবং শেষ দিন। আর আমরা এসে পৌঁছালাম এখন এই ঘাটে। এখান থেকেই এখন রওনা হবে। আর আজকে যে ডেস্টিনেশন সেটা একটা লোকনাথ বাবার মন্দির। তারপর আমরা আবারও ফিরে যাব যেখান থেকে শুরু করেছিলাম যাত্রা, অর্থাৎ সোনাখালী ঘাটে। সকাল সকাল এখন অবধি সবাই বোটে এসে পৌঁছায়নি। কাশ্মীরের পুরো ডাল লেক লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে জনমানবহীন। তো আমরাই শুধুমাত্র রয়েছি যেহেতু, তাই জন্যই এরকমটা লাগছে, সুন্দর লাগছে দেখতে। আমাদের আজকের ডেস্টিনেশন অর্থাৎ লোকনাথ বাবার মন্দির, সেখানে আমরা বোট থেকে নেমে চলে আসলাম। চারিদিকে এরকম ধানি জমি এবং এই জায়গাটা আমার বড্ড প্রিয় একটি জায়গা। সামনে একটা মানে রাস্তা রয়েছে, রাস্তাটা খুব সুন্দর একটি রাস্তা। এই রাস্তা থেকেই যেতে গেলে এই ধারগুলোতে ডাব, তারপর শশা, এগুলো নিয়ে বসে, তোমরা এখান থেকে সেগুলো খেতে পারো অবশ্যই। এই হলো লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার রাস্তা। যদি এই রাস্তাটা আগে পাকা ছিল না, এখন কিন্তু এরকম ভাবে পাকা করে দেওয়া হয়েছে। ধান লাগানোর কাজ এখন চলছে। এই মানুষগুলোর জন্যই কিন্তু আমরা খেয়ে পড়ে বেঁচে আছি বলা যেতে পারে। এই হলো বাবা লোকনাথের মন্দির। মন্দিরটি টোটালটাই মাটি দিয়ে তৈরি এবং এখানেও বেশ কিছু মাটির ঘর সেটা রয়েছে। বাবা লোকনাথের একটি ছবি ওখানে আমি দেখতে পাচ্ছি। একটা পুরনো একটি মন্দির, ঠিক আছে। মন্দিরের আমি এখানটা দেখানোর চেষ্টা করি খানিকটা। ওপরে কিন্তু এরকম খড় রয়েছে এবং ভিতরটা খানিকটা ঠিক এরকমটা। কোনো মূর্তি পুজো হয় না, ছবিতেই পুজো হয় যেটা দেখতে পাচ্ছি এখানে। এবং এখানে একটি শিবলিঙ্গ রয়েছে। আচ্ছা, প্রত্যেক দিন এখানে নিয়মিত পুজো হচ্ছে। ওই সদানন্দ ব্রহ্মচারী উনি যে ওই নর্মদা নদীতে স্নান করতে গিয়েছিল, গিয়ে আর ওই ঠাকুরটা কোলে এসেছে। আসলে ও ধ্যান করতে ঠাকুর কোলে আসলে এখন বলছে ওই ও বাড়ি আনলো, এনে রাত্রি রাখলো, রাখে ঘুমোলো। ওর সামনে হলো যে আমি এখানে থাকবো না, আমার সুন্দরবনে নিয়ে চল। তা ওই বাবা এই সুন্দরবনে এনে এখানে 10 কাঠা জায়গা কিনে ওই ঠাকুরের প্রতিষ্ঠা করে শিবলিঙ্গটি। হ্যাঁ। কতদিন হলো ওটা? তা 43 বছর। 43 বছর? 43 বছর হয়ে গেল, বিশাল ব্যাপার, অনেক বছর হয়ে গেছে। আচ্ছা, আপনার কি বংশ এখানেই থাকেন তো, না আরো কেউ? আমরা ছেলে মেয়ে? না, আমরা শুধু 4টে মেয়ে, 3টে মেয়ে লোক থাকি। তারা বাড়িতে আছে। আমরা এখানে সুন্দরবনেই তো সব থাকে। সেটা ফ্যামিলি। হ্যাঁ, সুন্দরবনে ফ্যামিলি আছে। দেখুন, সুন্দরবনের লোকাল মানুষজন, যারা লোকাল যারা আছেন, তারা এই দেখেন এদিকে সব বাড়িঘরগুলো রয়েছে। তারা কিন্তু এখানে যে সাইকেল নিয়ে বা পড়তে মনে করুন যাচ্ছে, এই যে দুজন, তারা কিন্তু এরকম নদী পথেই এরকম ছোট ছোট যে ডিঙি নৌকা বা এরকম ছোট ছোট যে বোট, সেগুলোতে যায়। সুন্দরবন সফরের তৃতীয় আর শেষ দিনে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে সাজিয়ে একদম পরিপাটি করে। জামাই মানুষ তো আমি, তো দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইলিশ বিরিয়ানি। ইলিশ বিরিয়ানির সাথে রয়েছে চিকেন চাপ, দেখো, আর রয়েছে সালাড রয়েছে, আর বড় এক পিস আলু রয়েছে। আর আমরা সবাই জানি মানে বিরিয়ানি তো খাবো আমরা, বিরিয়ানির সাথে সাথে এই আলুটার যে স্বাদ সেটা কিন্তু দুর্দান্ত, আমরা সবাই সেটা জানি। সুন্দর করে এরকমভাবে সাজানো গোছানো রয়েছে। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে, এরকম বড় সাইজের ইলিশ সাথে সাথে এরকম বড় সাইজের তোমার একটা লেগ পিস দিয়েছে, দেখতে পাচ্ছ, টপ টপ করে ঝরে পড়ছে। চলো স্টার্টটা করে ফেলি। তোমরা চিকেন বিরিয়ানি খেয়েছো, মটন বিরিয়ানি খেয়েছো, কিন্তু ইলিশ বিরিয়ানি আলাদাই জিনিস। লাঞ্চ হয়ে গেছে আর এবারে একটুখানি হাওয়া খেতে চলে আসলাম। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, এই হলিডে ডেস্টিনেশন প্ল্যান আমি যে বুক করে এসেছি, এরা কিন্তু অনেক রকমের ট্যুর মোটামুটি করে থাকে। গ্রুপ ট্যুর, পার্সোনাল ট্যুর, ফ্যামিলি ট্যুর, ফটোগ্রাফি ট্যুর, এমনকি কর্পোরেট গ্রুপ যেটা একদম স্পেশালিস্ট, তারা কিন্তু করে থাকে এখানে। স্পেশালি গ্রুপ ট্যুরের ক্ষেত্রে বিশেষ যে ছাড় সেটা কিন্তু রয়েছে, মানে টোটালি ক্যানিং টু ক্যানিং, মানে আপনাকে শুধুমাত্র ট্রেনে, আপনি শুধু ট্রেনের ভাড়াটা দেবেন ওই 10 টাকা 15 টাকা যাই হোক না কেন, বাকি পুরোপুরি ক্যানিং টু ক্যানিং, আপনার আর কোনো দায়িত্ব নেই। এই হলিডে ডেস্টিনেশন প্ল্যান তাদেরই টোটালটাই দায়িত্ব। এবার মনে করুন আপকামিং ডেজে আপনি আসতে চাইছেন
কোন কোন ডেটে আসবেন সেটা একটুখানি আপনাদেরকে বলে দিই। যেহেতু ইলিশ উৎসব চলছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে ইলিশ উৎসব কোন কোন ডেটে এখানে চলবে, অক্টোবর মাস অব্দি মোটামুটি চলবে, কোন কোন ডেটে চলবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার সব থেকে বড় প্রশ্ন, হলিডে ডেস্টিনেশন প্ল্যান, সেখানে আপনি কেন আসবেন? তার কারণ এদের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু 10 ইয়ার্সেরও বেশি, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় কথা হলো এদের যে ট্যারিফ সেটা অনেকটাই কম। যে নন এসি রুমগুলো রয়েছে সেখানে 2799 থেকে 3299 অবধি এরকম একটা প্যাকেজ রয়েছে। আর যদি এসি আপনি বুকিং করতে চান পার রুম 600 টাকা আপনার বেশি পড়বে, অর্থাৎ আপনার 3500 টাকা থেকে 4200 টাকা এর মধ্যে হয়ে যাবে। এই যে মানে ভ্যারিয়েশনটা এটা কেন হচ্ছে তার কারণটা আপনাদেরকে বলি। যদি 2 জন থাকছেন তাহলে বেশি টাকা লাগছে, যদি গ্রুপে 4 জন একসাথে থাকছেন তাহলে কিন্তু টাকাটা কমে যাচ্ছে। এটার কারণের জন্যই এই ভ্যারিয়েশনটা, এই কারণের জন্যই আপনাকে অবশ্যই আসতে হবে হলিডে ডেস্টিনেশন প্ল্যানে। সোনাখালী ঘাট পৌঁছালো, এখন ঘড়িতে সময় 2:20 ঠিক যেভাবে এসছিলাম, মানে সোনাখালী ঘাট থেকে আবার অটো করে আমরা ক্যানিং আমাদেরকে পৌঁছে দেবে। ক্যানিং স্টেশন চলে এসেছি এবং ট্রেনও কিন্তু পেয়ে গেছি, 3:08 শিয়ালদার গাড়ি। এবার এই গাড়িতেই বাড়ি ফিরবো। এই যে 3 দিনের যে সুন্দরবন ইলিশ উৎসবের যাত্রা সেটা তোমরা দেখলে, টোটালটা শেয়ার করলাম। আর হলিডে ডেস্টিনেশন প্ল্যান তাদের যে বিহেভিয়ার, তাদের যে অ্যারেঞ্জমেন্ট সেটা তোমাদেরকে দেখালাম। কেমনটা লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। সুন্দরবন যদি আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো, কন্ট্যাক্ট করে নিও, নাম্বার তো দেওয়াই থাকলো, ডেসক্রিপশনে ফুল ডিটেল সেটা দেওয়া থাকলো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো সফরের সাথে, নতুন কোনো জার্নির সাথে। ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকবেন সবাই, টাটা।